গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা হলদে পাখির পালক। আজ এর শেষ পর্ব। ঝগড়ু বলল, আমাদের দুমকা একেবারে খড়খড়ে শুকনো হলে হবে কি? আমাদের পাহাড়ে নদীর জলে যখন বান ডাকে তখন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। এই ভিন গায়ে গেলাম দিব্যি সুন্দর পায়ে হেঁটে নদী পার হয়ে, আর ঘণ্টা দিন বাদে এসে দেখি লাল ঘোলা জলে ভর্তি বিরাট নদী। আর তার সে কি আওয়াজ, কান ঝালাপালা হয়ে যায়। আবার রাত পোয়ালে যে নদী সেই পায়ে হেঁটে পার হয়ে গায়ে ফেরা যায়। কোত্থেকে বানের জলে হাজার হাজার মাছ ভেসে আসে, নদীর জল দুই পার ছাপিয়ে ওঠে, তারপর যখন আবার নেমে যায় যেখানে সেখানে পাথরের ফোকরে ফাটলে জল আটকে থাকে, তার মধ্যে কত রকম মাছ কিলবিল করতে থাকে। সে মাছ তোমরা ধরো ঝগড়ু? ধরি বই কি, কদিন ধরে গায়ের লোকে মনের সুখে মাছ খায়। দুমকার লোকরা বড় গরিব হয় দিদি, তাদের বড় কষ্ট। শীতকালে টোপাকুল পাকলে বিচি শুদ্ধ পাথর দিয়ে ছেঁচে খায় লোকে, তাহলে অনেকক্ষণ পেট ভরে থাকে, ভাত খেতে ইচ্ছা হয় না। তবে শুধু কি আর মাছ ধরে, তার চাইতেও আশ্চর্য সব জিনিস মাঝে মাঝে ধরা পড়ে। কি জিনিস ঝগড়ু? একবার আমাদের গায়ে নান্দু জল নেমে যাবার পর সন্ধেবেলায় চাঁদের আলোয় গেছে নদীর ধারে, বর্ষা দিয়ে মাছ গাঁথবে তীরের কাছ থেকে, দেখে কিনা চাঁদের আলোয় কি একটা লম্বা জিনিস বালিতে বেঁধে গিয়ে স্রোতের সঙ্গে একটু একটু দুলছে। কাছে গিয়ে দেখে আগা গোড়া আশ্চর্য রকম কারিকুরি করা সাদা রঙের একটা ছোট নৌকো। হাতের দাঁতের কি হাড়ের তৈরি বুঝতে পারল না। নৌকোর সামনের দিকটা গড়ন একটি অপরূপ সুন্দরী মেয়ের মতো, কিন্তু তার পায়ের বদলে আশি ঢাকা মাছের ল্যাজ। হাত বাড়িয়ে নৌকোটাকে টেনে ডাঙায় তুলতেই নান্দুর চক্ষু চড়ক গাছ। নৌকোর মধ্যে শুয়ে ঘুমিয়ে আছে আশ্চর্য একটি মেয়ে, তার গায়ের রঙও হাতির দাঁতের মতো, হালকা পালকের মতো গড়নটি। চোখ খুলতেই নান্দু দেখল তার ঘোর নীল রং, পরনে একটা ঘন সবুজ রেশমি কাপড়। চমকে মেয়েটি উঠে বসল, একবার চারিদিকে তাকিয়ে দেখল, তারপরে এক নিমিষে জলের মধ্যে ঝাঁপ দিল। নান্দু তার আঁচলখানি চেপে ধরল, এক মুঠোয় সবুজ রেশম তার হাতে রয়ে গেল। মেয়েটি স্রোতের মধ্যে তলিয়ে গেল, আর নৌকোটা বালির ওপর পড়ে থাকলো। ছোটবেলায় ওই নৌকো আমিও দেখেছি। ঝগড়ু থামলে বগি রাগ করতে লাগলো। তোমার সব গল্প হারানোর গল্প ঝগড়ু, পাওনি কখনো কিছু? তাহলে যাবে কাল দোতলায় মেলায়, সেখানে কিছু পাওয়া যেতে পারে। রমু দিদি যাবে নাকি তোমার সে এক চোখা লোকের খোঁজে? রমু বলল, যাবো যাবো ঝগড়ু, চিনির মঠ কিনে দিবে তো? দিদিমাকে নিয়ে একটু গোল বাঁধল। ঝগড়ু, তোমার সঙ্গে না গিয়ে ওদের দাদুর সঙ্গে গেলেই ভালো হতো না? না দিদিমা, দাদু গাছতলায় বসে খালি বন্ধুদের সঙ্গে গল্প করতে চায়, হাঁটতে চায় না। শেষ পর্যন্ত ঝগড়ুর সঙ্গে যাওয়া হলো। দিদিমা বললেন, সারাক্ষণ ঝগড়ুর সঙ্গে সঙ্গে থাকবে, তেলে ভাজা খাবে না, অচেনা লোকের সঙ্গে কথা বলবে না। মেলার মাঠের ওপরে মেঘের মতো ধুলো উঠছে, প্যাঁপো করে বাজনা বাজছে। বগি বলল, সার্কাস দেখাবে তো ঝগড়ু? জানো, বাদরের ছাগলটা না গাড়ি চালায়, টেবিল চেয়ারে বসে চা ঢেলে খায়। আছে তোমাদের দুমকতি অমন বাদর? ঝগড়ু বলল, হাসিও না বগি দাদা, দুমকাতে ওসব ছেদো বাদরকে ঢুকতে দেওয়া হয় না। পয়সা নষ্ট করে সার্কাস না দেখে একবার দুমকার বনের মধ্যে যেও দেখিনি। সে কীরকম বন ঝগড়ু? ঝগড়ুর মুখটা অন্যরকম হয়ে গেল। মেলার মাঠের উপর ধুলোর মেঘের দিকে তাকিয়ে হোঁচট খেতে খেতে ঝগড়ু চলতে লাগলো। সে গভীর বন। রুমু দিদি, শাল গাছ, মহুয়া গাছ, সীতাহার গাছ, শিমুল গাছের ভিড় সেখানে। গাছের গা জড়িয়ে লতা উঠে, শীতের আগে সেই লতায় ঝুরো ঝুরো সাদা ফুল ফোটে। বুনো মুরগি দেখেছ রুমু দিদি? দুমকার বনে বুনো মুরগি চড়ে, কি তাদের রঙের বাহার! সমস্ত বন জুড়ে জন্তু জানোয়ারদের খুটখুট কিচিরমিচির, কিন্তু হঠাৎ চোখে কাউকে দেখতে পাবে না। নজর করে দেখো দিদি, গাছের ডালের সঙ্গে রং মিলিয়ে ছাই রঙের পাখি বসে থাকে, চোখে পড়ে না। যেই না একটু বাতাস বইল,
লতা পাতা ডালবালা শিরশির দুলদুল করে উঠল। গাছের পাতার ফাঁক দিয়ে এক ঝলক রোদ্দুর এসে পাখির গায়ে লাগলো। অমনি সে ডানা মেলে আকাশে ওড়ে। বাইরেটাই শুধু ছাই রঙের, ডানার তলাটা শাঁখের মতো ঝকঝকে সাদা। গাছতলায় ঝোপঝাপ থাকে দিদি, তাতে ফুল ফোটে, কি তাদের সুবাস! ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা সেখানে ঘোরাফেরা করে। কিন্তু ঝোপের মধ্যে না যাওয়াই ভালো বগি দাদা, সেখানে সাপের বাস। হঠাৎ যখন চক্কর মেলে ওঠেন তারা, যেমনি তাদের রূপের ছটা তেমনি তাদের বিষের জ্বালা। রূপের বড় জ্বলুনি দিদি। তোমরা ঝোপের মধ্যে যাও না ঝগড়ু? আমরা যাব না কেন? দুমকার ছেলেরা সবাই সাপের মন্ত্র জানে। কি মন্ত্র বলো? ঝগড়ু জিভ কেটে বলল, সে অন্য কাউকে বলা যায় না বগি দাদা, তবে ছোট্ট একটা তামার মাদুলিতে ভরে তোমার হাতে বেঁধে দিলে আর ওরা তোমায় কিচ্ছু বলবে না। বলো, দুমকার বোনের কথা আরও বলো। ওইখানে ছোটবেলায় বাবুদের সঙ্গে পাখি শিকারে গিয়েছিলাম। পাখি তো বিলের ধারে শিকার করতে হয়। আহ রমু, খালি খালি কাঁদো কেন? সবুজ পায়রায় গলায় বন্দুকের গুলি লাগলে রক্ত বেরোয় দেখেছি। না দিদি না, সে সবুজ পায়রার সময় নয়। আমাদের বনে একরকম লালচে রঙের ল্যাজ ঝোলা পাখি থাকে, মাথায় তাদের কালো ঝুঁটি। বাবুরা তাদের শিকার করে। সে পাখি বিলের ধারে থাকে না। তারপর কি হলো? বাবুরা অন্য পাখি দেখে, ছোট ছোট জানোয়ার দেখে, কিন্তু সব ছেড়ে দেয়। এমনই সময় এক পাল বাদরের সামনে পড়ে গেল। বাদর মারতে ওরা যায়নি, শুধু শুধু মজা করে বন্দুক তুলতেই, বিশ্বাস করবে কিনা জানি না, বাদরগুলো সব হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল। তাই দেখে বাবুরা হেসে উঠল। কিন্তু একজনের হাতে বন্দুক কী করে জানি ছুটে গিয়ে একটা বাদর মরে গেল। অমনি এক নিমিষে সব বাদর হাওয়া। মরা বাদরটা পর্যন্ত রইল না। তোমার দুঃখ হয়নি ঝগড়ু? দুঃখ বলে দুঃখ রমু দিদি, কিন্তু কি করি, বাবুরাও কেমন যেন চুপ হয়ে গেল। আর কি আশ্চর্য কথা, বনটার চেহারাও যেন বদলে গেল। হঠাৎ এক সময় সকলের খেয়াল হলো কোথাও একটা টু শব্দ নেই। গহন বনটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। কোথাও একটা পাখি নেই, কাঠবিড়ালি নেই, পাতার খসখস শব্দ নেই, ঝোপের মধ্যে চকচকে চোখ নেই। তারপর ঝগড়ু বললে, তারপর তারপর বাবুদের মনে ঢয় ঢুকে গেল। তারা বাড়ি ফিরতে পারলে বাঁচে, যার হাতের বন্দুক ছুটে গেছিল সে যাচ্ছে সবার আগে। এমন সময় তাকে খরিসের ছোপ লালো। খরিস? খরিস কি ঝগড়ু? খরিস আমাদের সাপ রমু দিদি, ভারী তার তেজ, মাথায় তার খড়ম আঁকা থাকে। তারপর লোকটা বোধহয় মরে গেল। না বগি দাদা, আমরা 5 জনরা দুমকার ছেলে ছিলাম সাথে। মরবে কেন? তাকে আমরা ওষুধ করে বাঁচিয়ে দিলাম, তবে তাকে কথা দিতে হলো আর বন্দুক ধরবে না। তা কেন ঝগড়ু? তোমরাও তো জানোয়ার মারো। বগি দাদা, আমরা মারি পেটের জ্বালায় কিংবা প্রাণের তরে। তারপর শোনোই না, এমনই সময় আমার নাকে এলো কি মিষ্টি গন্ধ, সে আর কি বলবো। বাবুরা এগিয়ে গেল। আমি খুঁজে খুঁজে মরি, দেখি গাছের গোড়ায় মাটি থেকে ফুটে আছে এক গোছা ভুঁই চাপা। কি তাদের রূপ দিদি! মনে হয় সাদা মোমের তৈরি, তার মধ্যে বেগুনি রঙের চিত্তির করা, আর ভুঁই চাপার পাশে মাটির উপর পড়ে আছে সাপের মাথার মণি। না ঝগড়ু, যা তা বললে হবে না। আমাদের বইতে আছে সাপের মাথায় মণি হয় না। সে তো তুমি বললেই হবে না বগি দাদা, নিজের চোখে দেখলাম। কোথায় সে? আরে বাবা, সাপের মাথায় মণিতে হাত দেবো আমি? তুমি কি পাগল হলে? তাহলে উনি বা আমাকে ছাড়বেন কেন? যেখানেই লুকোয় না কেন ঠিক খুঁজে বের করবেন। না বগি দাদা, যেখানকার জিনিস সেইখানে রেখে ঘরে ফিরে এলাম। সাপের মাথার মণি কেউ নেয় না ঝগড়ু? নেবে না কেন দিদি? যাদের দেখাশুনো শেষ হয়ে গেছে তারা নেয়। আমার যে এখনো ঢের বাকি আছে। চলোই না মেলায়, সেখানে একটু খুঁজে দেখা যাবে। ততক্ষণে মেলার কাছে ওরা পৌঁছে গেছে। কি নেই ওই মেলায়! বগি রমু মাথা উঁচু করে নাক তুলে বুক ভরে মেলা গন্ধ শুকে নিল। সবাই তেলে ভাজা খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, আলু কাবলি খাচ্ছে, গোলাপি বাতাসা খাচ্ছে, ট্যানা লেমন শুস খাচ্ছে। ঝগড়ু বলল, এদিকটা ঢের ভালো দিদি, দেখো এইসব ভালো ভালো বাঁশি, আয়না, কাচের পুতুল দুয়ানা করে বিলিয়ে দিচ্ছে। দেখো কেমন কাচের চুড়ি,
মতির মালা, চুলের ফিতে। ছাঁচি পান খাবে? দিদিমা তো পানের কথা কিছু বলেননি। ঝগড়ু এইরকম বলছে এমন সময় একটা অদ্ভুত লোক এসে ওদের পাশে দাঁড়ালো। বেজায় লম্বা, বেজায় রোগা, হাড়গোড় বের করা, গর্তের মধ্যে চোখ ঢোকা। তার ঢাকুনি পিটপিট করছে, ভুরু নেই, ছক কাটা সরু ঠ্যাং, পেন্টেলুন পরা, মাথায় একটা বারান্দাওয়ালা টুপি, বগলে রূপো বাঁধানো ছড়ি আর একটা থলে, আর 10 আঙ্গুলে 10টা চমৎকার লাল নীল পাথর বসানো আংটি। তাকে দেখেই বগি রুমুকে অন্য পাশে টেনে নিল। তাই দেখে লোকটা সোনা দিয়ে মোড়া, সোনার পেরেক ফোটানো লম্বা লম্বা দাঁত বের করে খিক খিক করে হাসতে লাগলো। কোথায় সরাবে ওকে খোকাবাবু? ইচ্ছে করলেই আমি ওকে এক্ষুনি একটা জোনাকি পোকা বানিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারি, তা জানো? অমনি আমার কত আছে, এই দেখো। বলেই লোকটা হাতের মুঠো খুলে দেখালো। 8-10টা কালো পোকা কিলবিল করছে। রমু বলল, যাও, বাজে কথা। ওগুলো মোটেই জোনাকি পোকা নয়, জোনাকি পোকাদের আলো জ্বলে। লোকটা খুব হাসলো। রাতে এদের দেখো খুকি, চোখে তাক লেগে যাবে। সুন্দর জিনিস চেনো না? সাদা চোখে কালো কুৎসিত, নকল আলোয় চমৎকার। পোকাগুলোকে লোকটা পকেটে পুরে রাখলো। ওরা মরে যাবে না? গেলই বা, এমনি আরও কত পাবো। বগি রুমু একটু সরে দাঁড়ালো। ঝগড়ু, চলো। লোকটাও একটু ঘেঁষে এসে বলল, ভয় পাচ্ছ? ঝগড়ু বলল, যাদের সঙ্গে সঙ্গে দুমকার ছেলে রয়েছে তাদের আবার ভয় কিসের? লোকটা খুব হাসলো। উত্তর মেরুতেও ঘুরে এসেছি, ভয় কোথায় নেই বলতে পারো? ঝগড়ু বুক ফুলিয়ে বলল, দুমকার ভয়ে জায়গা নেই। নেই? যাবে আমার সঙ্গে ঘোর রাত্রে তোমাদের মহাশিরিষ গাছের তলায়? ঝগড়ু বগি রুমুর হাত ধরে টানতে লাগলো। চলো, দিদিমা না অচেনা লোকের সঙ্গে কথা বলতে মানা করেছেন। তাই শুনে লোকটা হেসে খুন। কে অচেনা? যে মনের কথা জানতে পারে তাকে দেখেনি বলে ব্যাস সে অচেনা হয়ে গেল? তোমার সাহস থাকতে পারে, কিন্তু বুদ্ধির বহরটি তো বেশ। তাছাড়া আমার কাছ থেকে একটা কিছু না কিনে যেতে পাবে না। না না, ওদের কাছে বেশি পয়সা নেই, মেলা কিনবার আছে। লোকটা রুমুকে বলল, ঘুম থেকে উঠে কি খেয়েছিলে দিদি? ডিম সিদ্ধ, রুটি, দুধ, কলা। তারপর দুপুরে মাছ ভাত। আর আমি কি খেয়েছি জানো? সেই কাল রাত্রে 4টি খানিক বকফুল ভাজা, তাও একজনকে ভারিয়ে, 5টা মিথ্যে কথা বলে। মিথ্যে বলা ভারী খারাপ, জানো তো। কিনবে কিছু? সেই পয়সা দিয়ে আমি আলু কাবলি কিনে খাবো। ঝগড়ু তখনও বগি রুমুর হাত ধরে টানছে। রুমু বলল, কই দেখাও কি আছে। লোকটা বলল, 3 ফলা ছুরি কিনবে? বলেই একটা আশ্চর্য 3 ফলা ঝিনুক দিয়ে বাঁধানো ছুরি বের করল। ঝগড়ু বলল, না, ওতে ধার থাকে না। তবে কি জাপানি তারের ধাঁধা কিনবে? বলেই একটা চকচকে সোনালি জড়ানো মোড়ানো তারের গোছা বের করল। না, ও 2 দিনে পাকিয়ে যায়। তাহলে এই সাপের মাথার মণিটা কেন? বলেই ফস করে থলে থেকে একটা লাল ন্যাকড়ার টুকরো বের করলো। তার মধ্যেই এত বড় একটা সাদা পাথর হীরের মতো জলজল করছে। চারদিকে তার পলকাটা, তাতে রোদ পড়ে রামধনুর রং ঠিক রচ্ছে। ঝগড়ু চেঁচিয়ে বলল, দেখো রুমু দিদি, ওতে হাত দিলে ভালো হবে না বলছি। লোকটা হেসে বলল, কেন, কি হবে? তাহলে আমি দুমকা চলে যাব। না ঝগড়ু, না, সাপের মাথার মণি নেব না। আর কি আছে দেখাও। লোকটা রুমুর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, সাপের মাথার মণি দিতে আমারও একটু আপত্তি ছিল খুকি, নেহাত তুমি বলেই দিচ্ছিলাম। তা ভালোই হলো, কলেজের জিনিস কি আর অন্য লোকের হাতে তুলে দিতে হয়? তবে তুমি কি বাক্সের ভেতর বাক্সের ভেতর বাক্সের ভেতর আশ্চর্য জিনিস নেবে? বলে একটা কাঠের বাক্স বের করলো। এতটুকু রুমুর হাতের মুঠির সমান হবে। চীনে কারিগররা ছাড়া এই জিনিস বড় একটা কেউ করে না খুকি। এই দেখো কেমন ডিমের খোলার মতো পাতলা বাক্সের গা। একটার ভেতর একটা করে 10টা বাক্স বেরোলো। শেষেরটার মুখ এঁটে রয়েছে, ঝাঁকালে ভেতরে কি নড়ে। নখের কোনা দিয়ে খুঁটে লোকটা সে বাক্সটাও খুলে ফেলল।
ভেতরে একটা লম্বা লাল বিচি, অনেকটা নিমের বিচির মতো, কিন্তু অনেক বড়। পালিশ করা, চকচক করছে, এক কোণায় একটা সাদা চোখের মতো। কি ওটা? ওইখান দিয়ে ওর শেকড় গজাবে দিদি। পৃথিবীতে এরকম গাছ আরও একটাও পাবে না খুঁজে। পুঁতবে, কিন্তু ছায়ের গাদায় কি আস্তা করে। ফুল যখন ধরবে দেখবে কোথায় লাগে পারিজাত। ভালো জায়গায় লাগালে ফুল ধরবে না কিন্তু। ঝগড়ুর বোধহয় একটু রাগ হয়েছিল। দূর থেকে টাকাটা ফেলে দিয়ে ওদের টেনে নিয়ে চলল। প্রায় দৌড়ে চলল ঝগড়ু। লোকটা গোড়ালি ঠুকিয়ে একটা সালাম ঠুকল। রমু বলল, রাগ করলে ঝগড়ু? ঝগড়ু ওদের হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে চলতে লাগলো। না দিদি, রাগ করিনি। মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে। রাগ করিনি। ও গাছ হলো গিয়ে মানুষের মনের গুণের মতো, কষ্ট না পেলে ফুটে ওঠে না। ওর নাম দিও গুণমণি। আমাদের রান্নাঘরের পাশে ছাই গাদার মধ্যে পুঁতো। বাড়ি ফিরেই ছাই গাদার মধ্যে বগি বিছিটা পুঁতে ফেলল। ঝগড়ু একটু হেসে বলল, কই, নাচ গান হলো না? গাছ পুতলে যে নাচতে হয়, গাইতে হয়। রুমু বগি কি করে? অবশ্যই একটু নাচলে গাইলেও হয়। ঝগড়ু ছাড়া কেই বা দেখবে? কিন্তু ঝগড়ুই বলল, এ গাছের জন্য নাচ গান লাগে না বগি দাদা, অমনি পুঁতে দাও। এ হলো দুঃখীদের গাছ। তোমাদের ঘটা করার জন্য বসে থাকবে না। 3 দিন বাদে দেখো এসে ওর কল বেরোবে। থেকে থেকে কালো ছেলেটার জ্বর হয়। ঝগড়ুর বউ তখন রাধাবাড়া ফেলে তাকে দিনরাত বুকে করে বসে থাকে। রুমুর কপালে হাত দিয়ে দেখে আগুনের মতো গরম। একটু ওষুধ খাইয়ে দাও না, সেরে যাবে। ঝগড়ুর বউ বলে, দুমকা থেকে মাদুলি আনতে দিয়েছি দিদি, তাহলে আর জ্বর আসবে না। ঝগড়ুকে বগে জিজ্ঞেস করলো, শিয়ালরা কুকুররা হলদে পাখি খেয়ে মানুষ হয়, তারপর যদি মরে যায় তাহলে কি আবার শিয়াল কুকুর হয়ে যায়? ঝগড়ু তাই শুনে অবাক। মরে গেলে আবার শিয়াল কুকুর কি বগি দাদা? মরে গেলে মানুষই বা কি? দেখো গিয়ে, ছাই গাদায় গুনমুনির কল গজিয়েছে। ওমা, তাই তো। বিচি পুঁতেছিল বগি ছাই গাদার ঠিক মাঝখানে। কেমন করে সরে গিয়ে ছাই গাদার এক পাশে মস্ত একটা বাঁকানো বোটা দেখা যাচ্ছে। দিদিমাও দেখতে এলেন। ওমা, ওই বুঝি তোদের সেই মেলায় কেনা শিম গাছ? ছুস নে রুমু, ওই জায়গাটা বড় নোংরা। ভালো জায়গা লাগালি না কেন? তবে ওখানে সার পাবি যথেষ্ট। দেখতে দেখতে লকলকিয়ে উঠবে দেখিস। ভালো জায়গা লাগালে গুনমুনির ফুল ধরবে না। মেলার সেই লোকটা কোথায় থাকে, কোথায় শোয়, কে জানে? ঝগড়ুকে জিজ্ঞেস করতে হলো। ওই লোকটা? ওকে নিয়ে আবার তোমরা মাথা ঘামাচ্ছ? পাজির পা ঝাড়া বেটা। কাছের গোলা নিয়ে বলে সাপের মাথার মণি। ওটা সত্যি সাপের মাথার মণি নয় ঝগড়ু? বগিও বিরক্ত হলো। তবে ওটা দেখে ঘাবড়াচ্ছিলে কেন? আমাদের হাত দিতে বারণ করেছিলে কেন? তোমার চালাকি আমরা বুঝি না ভেবেছ? সারাক্ষণ দুমকা দুমকা করো। কতদিন দুমকা যাওনি বলো তো? ঝগড়ুর জল গরমের কাঠ কাটছিল। কুড়ুল দিয়ে কাঠ লম্বা করে চিরে কাঠের গাদায় কাঠটা আর কুড়ুলটা ফেলে দিয়ে বারান্দায় কোনায় ওদের পাশে পা ঝুলিয়ে বসল। দিনের হিসাব আর রাখি না বগি দাদা। দুমকা যাবার আমার দরকারটাই বা কী বলো? আমার মনের মধ্যে আমি দুমকাকে নিয়ে ঘুরে বেড়াই। দুমকায় কি করে যাই? সেখানে বড় কষ্ট। কেন, তোমার মনে দুমকার কষ্ট নেই? ঝগড়ু একবার বগির মুখের দিকে, একবার রুমুর মুখের দিকে চেয়ে দেখে। কষ্ট কাকে বলে জানো? রুমু বলে, ভুলো চলে গেছে বলে আমাদের কষ্ট হয় ঝগড়ু। ভুলোকে আমরা ভালোবাসি। তোমার বাড়ির লোকদের তুমি ভালোবাসো না? ঝগড়ু হেসে বলে, তার বাসি না। বুড়ি মাকে মাস মাস টাকা পাঠাই, সে রূপোর পইচে গড়িয়েছে, ভারী খুশি হয়েছে। আর বসে খেয়ে আমার সবার ছোট ভাই নানকুর বিয়ে দেব, যাব তখন। নানকুর বিয়েতে আমাদের নিয়ে যাবে ঝগড়ু? আমাদের দুমকায় যেতে ইচ্ছে করে। সে তো আমার মনের দুমকায় গো বই দাদা। পাহাড়ের ধারের ওই দুমকা হয়তো বদলে গেছে। শুনেছি ভালুকরা আর মহুয়া খেতে আসে না। ঝগড়ু, তুমি কি ওই সত্যি দুমকাকে ভালোবাসো না?
কি জানি দিদি, আজকাল আমার ভালোবাসাগুলো কেমন গুলিয়ে গেছে। তবে এটা ঠিক যে দুমকার মতো জায়গা নেই কোথাও। দিদিমা ভুলোর থালা, ছেঁড়া কম্বল আর চেন কলার জল গরমের ঘরের তাকে তুলে রাখলেন, কিন্তু দরজায় জানালায় যেখানে সেখানে ভুলোর নখের সব আঁচড়ের দাগ, বারান্দার দেয়ালে ভুলোর পিঠ ঠেসার দাগ। ঝুগরুর ঘোরের কালো ছেলেটা রুমু বগির কোলে আর আসতে চায় না। ওদের দেখলে বউয়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। বউ ওদের বুঝিয়ে বলে, জ্বর হলে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায় বগি দাদা, রাতের ভালো ঘুম হয় না। রুমু জিজ্ঞেস করল, সেই মাদুলি আনলে না? কিসের তৈরি হয় সেই মাদুলি? কাশে তামার হয়, শীষের হয়, অনেক রকম হয়। সোনার উপর হয় না বউ? আমরা গরিব মানুষ, সোনার উপর কোথায় পাবো বলো? দেখো গিয়ে তোমাদের শিম গাছে পাতা হয়েছে। না, আমাদের গাছের উপর কাল ঝগড়ু ভুলে ছাই ঢেলে দিয়েছে, গাছ মরে গেছে। তোমরা দেখোই না গিয়ে। গিয়ে দেখে সত্যি সত্যি রাতারাতি গুনমুনি আরও খানিকটা লম্বা হয়ে আবার ছাই গাদার উপর মাথা তুলে আছে। ছোট ছোট ফিকে সবুজ 4টি পাতা বাতাসে নড়ছে। ঝগড়ু শুনে বলল, তাতে আর আশ্চর্যটা কি বগি দাদা, দুনিয়াটাই তো আশ্চর্য জিনিসে ঠাসা। তোমার বইওয়ালারা সেসব কথা না লিখলে আর আমি কি করব? বগি বলল, বইতেও অনেক আশ্চর্য জিনিসের কথা থাকে ঝগড়ু। তুমি জানো, উত্তর বেরুতে 6 মাস করে রাত হয় আর 6 মাস করে দিন হয়। ঝগড়ুকে নিয়ে মহা মুশকিল, কিছুতেই বিশ্বাস করবে না। হ্যাঁ, 6 মাস ধরে দিন হয় বই কি? তবে কি বলতে চাও সূর্যটা 6 মাস লাগে আকাশটা বেরোতে? না ঝগড়ু, আমার বইতে লিখেছে ওখানকার সূর্য মাঝ আকাশ পর্যন্তই উঠে না, চাকার মতো আকাশের চারদিকে ঘোরে। প্রথমে যেখানে মাঠ গিয়ে আকাশে মিশেছে তাকে দিগন্ত বলে ঝগড়ু, সেইখানে চারদিকে বালার মতো ঘুরে আসে। তারপর 3 মাস ধরে একটু করে উঁচুতে উঠে ঘোরে, আবার 3 মাস ধরে একটু করে নিচে নেমে ঘোরে। শেষটা 6 মাস হলে গাছের পিছনে তলিয়ে যায়। তারপর 6 মাস আর তার মুখ দেখা যায় না। জানতে এসব? ঝগড়ু হেসে বলল, এত সব কথা বিশ্বাস করো বগি দাদা? অথচ আমি যদি আমাদের জাদু করা ছাগলের গল্প বলি, বিশ্বাস করবে না তো। বগি রুমু ঝগড়ুর কাছে এসে বলল, বলো না জাদু করা ছাগলের গল্প ঝগড়ু। ঝগড়ু বলল, তোমরা ছাগল ভালোবাসো দিদি? রুমু বলল, দাদুকে ছাগলে তাড়া করেছিল, জানো ছাগলু? বগি বলল, হ্যাঁ, ভীষণ দুষ্ট হয় ওরা। ছাগলটা অনেকক্ষণ দাদুর পিছনে পিছনে ঘুরেছিল, যাতে দাদুর কোনো রকম সন্দেহ না হয়। তারপর একটি পেয়ারা গাছের শিঙে একটু শান দিয়ে নিয়ে হঠাৎ তেড়ে এলো। দাদু দারুণ ছুটতে পারে, জানো ঝগড়ু? তবু অমর কাকাদের বারান্দায় উঠে তবে প্রাণ বাঁচল। রুমু আরও বলল, আর দাদু বলেছে ছাগলটা যখন দেখল শিকার হাতছাড়া হয়ে গেছে, তখন সে রেগে নাক দিয়ে হাওয়া ছাড়তে লাগলো আর মাটিতে খুঁড় ঠুকতে লাগলো। ভীষণ দুষ্ট হয়। ঝগড়ু রাগ করে বলল, বেশ, তাহলে রইল জাদু করা ছাগলের গল্প। কোথায় কার দাদুকে ছাগল একটু তাড়া করেছিল, কামড়ায়নি পর্যন্ত, আর তাই সব ছাগল দুষ্ট হলো, এরকম কথা তো কখনো শুনিনি। উঠি আমি, কাজ আছে অনেক। না ঝগড়ু না, দুমকা ছাগলের কথা বলিনি আমরা, বলতেই হবে তোমার গল্প। ঝগড়ু খুশি হয়ে বলল, আচ্ছা, তাহলে একটা পান মুখে দিয়ে আসি। ঝগড়ু বলতে লাগলো, আমার বুড়ো ঠাকুরদার কাজ ধরে গল্প তো তোমাদের বলেইছি। তার ছেলে আমার ঠাকুরদা ভারী নেশা করতেন। ইস, কি খারাপ! কেন খারাপ কেন? দিদিমা বলেছেন খারাপ লোকেরা নেশা করে। তা বলতে পারো তোমাদের ইচ্ছে হলে। তবে কি জানো, খারাপ লোকেরা তো ভাতও খায়, আর আমার ঠাকুরদা অন্য কারণে নেশা করতেন। কি কারণে বলো ঝগড়ু? কি মুশকিল, এত ভালো লোক ছিলেন সব বিষয়, আর নেশা করবার জন্য 1 পয়সা খরচাও হতো না। বন ভরা মহুয়া ছিল, কত খাওয়া যায়। জানো বগি দাদা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে তো মোটে দিক। তাছাড়া এক যদি কয়লার খনিতে মাটির নিচে সেধিয়ে যাও,
তাহলে আবার শুনেছি বাইরের চোখ কান আর মনের চোখ কান সবেতে নাকি ধাঁধা লেগে যায়, নয়তো আকাশে উপরের দিকে ডানা ভাঙা চিলের মতো চেয়ে থাকা যায়। মোট কথা ঠাকুরদার অতটুকু জায়গাতে কুলোতো না, তাই নেশা করতে হতো। নেশা করা খারাপ হতে পারে, কিন্তু ঠাকুরদা খারাপ ছিলেন না। না না, আমরা জানতাম না, বলো তারপর। তার উপর ঠাকুরমার ছিল যেমনই রাগী স্বভাব তেমনি গায়ে জোর। ঠাকুরদাকে নানা রকম ফন্দি করে বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে হতো, অথচ বাড়ির মতো আরামটি কোথায় পাবেন? তখন ঠাকুরদা বুদ্ধি করে ওখানকার সবচাইতে উঁচু পাহাড়ে ছাগল চড়াতে যেতে আরম্ভ করলেন। ছাগলরা খুশি মতো চড়ে বেড়ায়, আর ঠাকুরদা গাছতলায় পড়ে ঘুম লাগান। যেই সূর্য নেমে যায়, পাহাড়ের উপর থেকে রোদ সরে যায়, ঠাকুরদা শীত করে, আর অমনি ঘুম ভেঙে যায়। ছাগল শুনে নিয়ে ঠাকুরদা পাহাড় থেকে নেমে আসেন, ছাগল নিয়ে গিয়ে ঘরে তোলেন। ছোট্ট কাঁসার বালতিতে দুধ দোয়ান, তবে তার কাজ শেষ হয়। একদিন কেমন যেন বেশি ঘুমিয়ে পড়েছেন, কখন রোদ নেমে গেছে টের পাননি। ঘুম ভাঙতে চেয়ে দেখেন গাছের ছায়াগুলো ঘেঁষাঘেঁষি করে রয়েছে, হিম পড়েছে, ছাগলরা পায়ের কাছে জড়সড় হয়ে রয়েছে। ঠাকুরদা তাড়াতাড়ি ওদের নিয়ে নেমে এলেন। জায়গাটার নাম বড় খারাপ, ঠাকুরদা ছাড়া কেউ সেখানে যেতে চাইতে না। ছাগল গুনে নেবার আর তর্স হলো না, সরাসরি বাড়ি মুখ চললেন। দোরগোড়ায় ছাগল গুনে ঠাকুমা দেখেন একটা ছাগল কম। ঠাকুরমার রাগ দেখে কে? সোনালিয়াকেই ছেড়ে এলে, এত নেশা করো, যাও তাকে খুঁজে নিয়ে এসো। ঠাকুরদার নেশার ঘোর তখনও ছোটেনি। রাগ হলো বটে, কিন্তু যা কান বোবো করছে, রাগটা আর দেখাতে পারলেন না। ফিরে গেলেন পাহাড়ে। চাঁদের আলো ফুটফুট করছে, পাহাড়ে উঠে দেখেন সেই চাঁদের আলোয় হাজার হাজার ছাগল চড়ছে। মাঝখান দিয়ে ঝিরঝির করে এক ঝর্ণা বয়ে যাচ্ছে, তার ওপারে এপারে ছাগল চড়ছে। কয়দিনের বেলায় তো ঝর্ণা চোখে পড়েনি। কয়েকজন দাড়িওয়ালা বুড়ো লোক ছাগল চড়াচ্ছে। ঠাকুরদা তাদের কাছে গিয়ে সোনালিয়াকে চাইলেন, তারা উত্তর না দিয়ে ছাগলের পাল দেখিয়ে দিল। ঠাকুরদা সোনালিয়াকে চিনতে পারেন না, যে ছাগলের দিকে তাকান তাকেই মনে হয় সোনালিয়া। রগর দেখে দাড়িওয়ালা বুড়োরা হেসে কুটোপাটি। সেই হাসি শোনাবা মাত্র ছাগলরা সব দলে দলে ঝর্ণা পার হয়ে চলে যেতে লাগলো। তখন ঠাকুরদা সামনে যাকে পেলেন তাকেই মনে হলো সোনালিয়া। তাকেই থলে নিয়ে দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে নেমে একেবারে বাড়িতে। সোনালিয়াকে দুইতে গিয়ে ঠাকুরদা অবাক হয়ে গেলেন। বালতি ভরে দুধের গঙ্গা বয়ে যেতে লাগলো, তবু থামে না। এমন সময় ঘরের দরজায় কে টোকা দিল। গিয়ে দেখেন একজন দাড়িওয়ালা বুড়ো দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, সঙ্গে তার সোনালিয়া। এতক্ষণে সত্যি সোনালিয়াকে চেনা গেল। ঠাকুরদা অন্য ছাগলটাকে এনে দিলেন। লোকটা যাবার আগে মুচকি হেসে ঠাকুরদার তামাকের দিকে দেখিয়ে দিলেন তাকে একদলা তামাক। তার বদলে সে তাকে এই জিনিসটি দিয়ে গেল। এই বলে ঝগড়ু তার কোচর থেকে ছোট্ট একটা কালো গোল ফল বের করে দেখালো। তার বোটার কাজটা রূপো দিয়ে বাঁধানো। কি হয় এতে ঝগড়ু? কেন দিয়েছিল? কি হয়? এ কাছে থাকলে লোকের স্বপ্ন দেখে বগি দাদা, আর কোনো দুঃখ তার গায়ে লাগে না, নেশা করবারও দরকার লাগে না। চলো চলো, মেঘ করে আসছে, দেখো এবার জোর জল পড়লে গুনমুনির কি দশা হয়। রুমু দেখল কিছুতেই কিছু হয় না গুনমুনির। ছাই দিয়ে চাপা পড়ে যায়, বৃষ্টির তোরে শুয়ে পড়ে। পরদিন সকালে আবার মাথা তুলে দাঁড়ায়, জোড়া জোড়া পাতার কুড়ি ফুটে যায়। দিনে দিনে গুনমুনি বাড়তে থাকে, কিন্তু ভুলু আর আসে না। দাদা, ভুলু একদিন কাদা পায়ে তোমার খাটে উঠেছিল, তুমি ওকে ঠেলে ফেলে দিয়েছিলে কেন? রুমু খুব কাঁদতে থাকে। ঝগড়ু এসে বলে, ও কি খালি খালি চোখের জল, তবে আর সুখুনের কথা কাকে বলি? রুমু চোখ মুছে বলে, কে সুখুন বলো ঝগড়ু? ঝগড়ু বলে, আমার ছোট ঝুমরু, তার ছোট সুখন, তার ছোট নানকু। সুখনও মাটিতে শেকড় গাড়লে না। মাটিতে কেন শেকড় গাড়বে ঝগড়ু? ফেরারি হয়ে রইল দিদি, ঘর বাঁধল না কোথাও। আগে কিন্তু ভারী সুখের প্রাণ ছিল তার, ভালোটি খাবে ভালোটি পড়বে, এ চাই ও চাই।
সেই লোভে সর্দারে বোবা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলল সুখন। কারো মানা শুনল না। এমন সময় ভারী জলে কষ্ট হলো সেবার। আমাদের গায়ের লোকে চাঁদা করে বড়ই দ্বারা কাটাবে ঠিক করলো। জল খোঁজারা এলো। জল খোঁজা কারা ঝগড়ু? তারা বেদিনী বগি দাদা। হাতে একটা তিনমুখ কাঁচা লাঠি নিয়ে ঘুরতে লাগলো। পাহাড়ের কোলের কাছে এসে লাঠির মুখ বেঁকে মাটিতে ঠেকে গেল। বেদিনীরা সর্দারকে বলল, এইখানেই খোড়ো সর্দার, এইখানে জল আছে। অমনি আমাদের গা শুদ্ধ লোকে, পুরুষ মেয়ে ছেলে বুড়ো কোদাল নিয়ে লেগে গেল। খুঁড়তে খুঁড়তে 1 মানুষ 2 মানুষ মাপ করে করে যায়। 8 মানুষ হয়ে গেল, তবু আর জল বেরোয় না। বেদিনীদের আবার ধরে আনা হলো। তারা তবু বলে, আছেই জল, ঝর্ণার মুখে কিছু বেঁধে আছে, বের করে ফেলো, জল পাবেই। সেদিন বিকেলে খুঁড়তে খুঁড়তে সুখনের কোদালে কি একটা জিনিস লাগলো। বের করে দেখে পাথরের মতো শক্ত একটা বাঁশের চোঙ। কিছুতেই খুলতে পারল না। কোদাল দিয়ে ভেঙে ফেলতে হলো। খানিকটা কাঠের গুঁড়োর মতো কি জিনিস ঝুরঝুর করে মাটিতে ছড়িয়ে পড়ল। আর পড়ল একটা ফিকে হলদে পাথরের মূর্তি। 1.5 হাত লম্বা হবে দিদি, পাতলা ফিনফিন করছে। লতাপাতার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ নিচু করে। পড়ন্ত রোদে সুখন তাকে হাতে করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আমি কাছে যেতেই বলল, দেখো দাদা, ওর বন্ধ চোখের তারা দিয়ে আমার বুকের ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। ঘরে নিয়ে গেলাম মূর্তিটাকে। গা শুদ্ধ সবাই দেখতে এলো। সর্দার বলল, ওর পুজো না দিলে খারাপ হবে সুখন, মাটি থেকে না তুললেই ভালো ছিল। বন্ধ চোখে দৃষ্টি থাকে এমন তো কখনো শুনিনি। সর্দার বলল, সুখন, পুজো না দাও, কাল আমাকে সদরে যেতে হবে, ওকে সরকারের কাছে জমা দিয়ে আসি। এইসব জিনিস ঘরে রাখতে নেই সুখন। তারপর কি হলো ঝগড়ু? তারপর কি হলো? সেই রাত্রে মূর্তিটাকে নিয়ে সুখন কোথায় চলে গেল, আর তাকে দেখিনি। মরে গেছে তাহলে? সবাই মরবে কেন বগি দাদা? সুখন মোটেই মরেনি। মাঝে মাঝে দেশে টাকা পাঠায়, তবে ওর শেকড় কেটে গেছে। তাহলে দেশকে ভালোবাসে না বোধ হয়। দেশে না থাকলে দেশকে ভালোবাসা যায় না? ভালোবাসা জিনিসকে সঙ্গে নিয়ে বেড়াতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, আর ইদারার কি হলো? ইদারায় সে কি মিষ্টি জল উঠল দিদি। এখনও আমাদের গায়ের লোক ওই ইদারায় জল খায়। ফটিকের মতো পরিষ্কার, মধুর মতো মিষ্টি। জ্যৈষ্ঠী মাসে দারুণ খরার সময়ও ওই কুয়োতে 2 মানুষ জল থাকে। কিন্তু সুখনকে আর দেখলাম না। তোমাদের বাড়ি কীরকম বলো না ঝগড়ু? মাটির বাড়ি বগি দাদা। শীতের ভয়ে ছাদগুলো নিচু করে তৈরি, তবে চারদিকে ঘুরে উঁচু মেটে দেওয়া। গোবর দিয়ে নিকিয়ে আমার মা তকতকে করে রাখে। জানালার চাটাইয়ে দোরের 2 পাশে আমার মা নিজের হাতে ফুল, লতা পাতা, মাছ, শাক এইসব এঁকে রাখে। সে দেখলে প্রাণ জুড়িয়ে যায় বগি দাদা। মনে হয় মনের পাখি ডানা ঝাপটানি বন্ধ করে বাসায় এসে বসুক। আমার মা রাধে ভালো রুমু দিদি। মেয়ে মানুষকে রাধা বাড়া শিখতে হবে। দিদিমা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। আহ রুমু, চুপ করো। বলো ঝগড়ু, তুমি এতকাল দেশে যাও না, তোমাদের বাড়ি কেমন দেখতে হয়েছে জানলে কি করে? বাহ, তা জানবো না? আমার চোখের মণিতে গাঁথা হয়ে থাকে, কেমন দেখতে জানবো না? দিদিমাকে বলি একবার যাও না কেন ঝগড়ু, তোমার বুড়িমা কত খুশি হবে। নানকুর বিয়ে দিতে যাব মনে ঠাউরেছি। কি জানো দিদি, আমাদের গোষ্ঠীর ছেলেরা যে ধানের চাল খাবে সে হেতা হোতা কত দূর দূর দেশে বোনা হয়েছে। তা কেন ঝগড়ু? তোমার বাবা ঠাকুরদা তো দেশে থাকতো। চিরকাল কি আর দেশে থাকতো বগি দাদা? আমার বাবা সেরকম ছিলেন। আর জন্তু জানোয়ারেরা ছিল তাদের ঘরের লোক। একবার দুমকার ঘোর জঙ্গলে কাঠের খোঁজে গিয়েছিলেন। দেখেন কি না, গাছের গোড়ায় একটা এতটুকু বন বিড়ালের বাচ্চা মিউ মিউ করে কাঁদছে। বাবাকে দেখে সে দারুণ খুশি, 2 পা তুলে নেচে টেচে একাকার। বাবা তাকে কোলে তুলে নিয়ে তার চোখের দিকে চাইলেন। মনে হলো তার হলদে চোখের পেছনে আলো জ্বলছে। বুকে করে বাবা তাকে ঘরে নিয়ে এলেন। সে রাত্রে আমাদের গায়ে কেউ ঘুমোতে পারল না। নেকড়ে বাঘ এসে সারা রাত দাপিয়ে বেড়ালো। বাবা বন বিড়ালের বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছিলেন। শেষ রাত্রে মনে হলো বাঘ বুঝি উঠোনে এসে কেঁদে বেড়াচ্ছে। জানলার ঝাঁপি খুলে বাবা তখন বাচ্চাটাকে ছেড়ে দিলেন।
অমনি নেকড়েও তাকে মুখে করে তুলে নিয়ে এক ছুটে চলে গেল। তাহলে বনবিড়ালের বাচ্চা নয় ঝগড়ু, নেকড়ের বাচ্চা? কি জানি রুমু দিদি, ওদের জাতি আলাদা, ওরা মানুষের বাচ্চাও পোষে, তা জানো? আমাদের গায়ে ছোট্ট একটা 6 মাসের ছোট ছেলে হারিয়ে গিয়েছিল। তার গলায় মোটা রূপোর কণ্ঠি ছিল। 10 বছর বাদেও নেকড়ের দলে একটা মানুষের ছেলেকে 4 হাতে পায়ে ঘুরে বেড়াতে দেখা যেত, তার গলায় রূপোর কণ্ঠি। ওর বাবা মা ওকে ধরে আনলো না কেন? সে কি আর চেষ্টা করেনি দিদি? মানুষ দেখলেই সে কামড়াতে আসতো, ঝোপের মধ্যে মিলিয়ে যেত। যে মানুষের রক্তে নেকড়ে দুধ মিশেছে সে কি আর অন্য মানুষের মতো হয় কখনো? ঝগড়ু, তোমার বাবা চিরকাল দেশে থাকেননি বললে, কোথায় গিয়েছিলেন? বর্মা। জানো বগি দাদা, সমুদ্রের ওপারে বর্মা আছে সেইখানে। বলো, তোমার বাবার বর্মা যাওয়ার গল্প। এখন তার সময় কোথায় দিদি? ওই দেখো, নাথু এলো কাপড়ে গাঁটরি নিয়ে। নাথু হলো ঝগড়ুর বন্ধু। ঝগড়ুর জন্য নাথু ট্যাকে করে গুন্ডি নিয়ে আসে। ঝগড়ুর বউ নাথুকে দেখতে পারে না, তাই নাথুর কাজ সারা হলে ঝগড়ু ওর সঙ্গে মোমলতার তলায় বসে গল্প করে। বগি বলে, কেন, তোমার বউ নাথুকে দেখতে পারে না ঝগড়ু? নাথু মুচকি হেসে বলে, আমার পা দুটো ডুবে থাকে এখানকার নদীর জলে, কিন্তু মন কোথায় থাকলে ঝগড়ুর বউ জানে না, তাই আমাকে দেখতে পারে না। কেন নাথু, কোথায় থাকে তোমার মন? বাতাস দিলে তোমাদের বাঁশবনের শিরশির সরসর শব্দ শুনেছ দিদি? বাতাস থামলে কোথায় থাকে সেই শব্দ? অমন বোকার মতো কথা জিজ্ঞেস করো না। বগি বলল, ভারী বোকা রুমুটা। নাথু যে যা বলে তাই বিশ্বাস করে। আমি মজা করে বলেছিলাম, পুতুল ভেঙেছে, কাঁদিস না, পুঁতে রাখ, গাছ হবে। ও সত্যি পুঁতে রেখেছিল। রুমু বলল, মোটেই আমি বোকা না, মোটেই আমি যে যা বলে বিশ্বাস করি না, খালি তুমি যা বলো বিশ্বাস করি। রুমুর কান্না পাচ্ছিল। নাথু তাড়াতাড়ি বলল, আর বিশ্বাস করবেই না কেন? কিসের গাছ হয় আর কিসের হয় না তার তুমিই বা কি জানো বগি দাদা? যারই বুকের মধ্যে শেকড়ে কলি আছে তারই গাছ হয়। আমাদের গায়ের কাছে এক সাধু থাকতো, তার একটা কানাকড়িও ছিল না। সেবার বাম ডাকার পর দুর্ভিক্ষ হলো। সে সারা গাকে 10 দিন খাওয়ালো কি করে? খালি রাশি রাশি চকচকে পয়সা এনে দেয়। তারপর সরকারি সাহায্য এলো, সবার দুঃখ ঘুচল। তখন লোকে বলল, সাধু তুমি পয়সা জাল করো নাকি? অত নতুন পয়সা পেলে কোথায়? তাকে নাস্তানাবুদ করলো গায়ের লোক। মনের দুঃখে সে আস্তানা ছেড়ে চলেই গেল। সে গেলে সবাই বলল, দাও জালিয়াত সাধুর ঘর পুড়িয়ে, ভণ্ডামি করবার জায়গা পায়নি। ঘরে ঢুকে দেখে কয়েকটি মাটির বাসন আর একটা চট, আর ঘরের মাঝখানে ছোট একটা শুকনো গাছ। তাকে উপড়ে ফেলতেই বেরোলো একটা পয়সা। তার চারদিকে গাছের শেকড় ছড়িয়ে রয়েছে। ও কিসের গাছ? বগি বলল, তাই বলে তো আর পয়সার বুকে শেকড়ে কলি থাকে না যে গাছ গজিয়ে উঠবে। ওটা আপনি কেমন করে শেকড় জড়িয়ে গেছিল। নাথু গাঁটরি তুলে মাথায় নিয়ে বলল, পয়সার বুকে শেকড়ে কলি না থাকলেও দয়ার বুকে তো আছে। নাথু যেও না, তুমি একবার কি মাছ ধরেছিলে সেই কথা বলো। নাথু আবার গাঁটরি নামিয়ে রেখে বলল, ঝগড়ু বলেছে বুঝি? ঝগড়ু, তুমি বড্ড বেশি কথা বলো। মনের কথা যাকে তাকে বিলিয়ে দিতে হয় না। হ্যাঁ, তবে বগিদাদা রুমু দিদিকে বলা যায়, ওদের চোখেও ঘোর আছে কি না। বলো নাথু বলো, ঝগড়ুকে বকো না। ঝগড়ুর ঠাকুরদার 5টা বোন ছিল। গাছপালা, জন্তু জানোয়ার, মৌচাক সব তার ছিল। দারুণ সাহস ছিল তার, আর এই বুকের ছাতি। একবার কুড়ুল দিয়ে লম্বালম্বি লেজের ডগা পর্যন্ত বাঘ চিরে ফেলেছিলেন। একবার ডাকাতে ধরেছিল তাকে, গা থেকে 1 কোষ দূরে। এমনি জোরে গাল বাজিয়ে লোক ডেকেছিলেন যে ঝড় উঠেছিল। ডাকাতরা ভয়ে পালিয়ে গিয়েছিল। শুনে নাথু খুব হাসল। কে বলেছে এসব? ঝগড়ু তো। ও জেগে জেগে স্বপ্ন দেখে, তাও জানো না? তবে শোনো আমার মাছ ধরার গল্প। যারা জলে জলে কাজ করে জানো তো, তাদের জলের নেশা লেগে যায়, জল ছেড়ে থাকতে পারে না। আমারও হলো তাই, রোজ কাঁপুনি দিয়ে জ্বর আসে। সে কি দারুণ শীত, সে আর কি বলবো। বুকের ভেতরটা পর্যন্ত হিম হয়ে যায়। তারপর বিকেল বেলায় ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। কাজও করতে পারি না, অথচ ঘরে শুয়েও থাকতে পারি না। কেন নাথু, শুয়ে থাকতে পারো না কেন? শুয়ে যে সময় চলে যায় রুমু দিদি,
একটু একটু করে সময় ফুরিয়ে যায়। শোনোই না গল্প। আমাদের গা ছেড়ে খানিকটা উত্তরে একটা আম গাছ আছে জলের কিনারায়। সেইটা ঠেস দিয়ে বসে মাছ ধরি। পোকামাকড়ে টোপ দেই না দিদি, পোকামাকড়ে সাধারণ মাছ উঠে। সাধারণ মাছ উঠলে কি হয় নাথু? কি জ্বালা, সাধারণ মাছ তো হাটেও কিনতে পাওয়া যায়, ও দিয়ে আমি কি করব? আচ্ছা আচ্ছা, বলো। একদিন আমি বড়শিতে একটা লাল টুকটুকে কুচফল গেঁথে ছিপ ফেললাম। ভারী জল তখন। আমাদের এখানে রোদ ঝকঝক করছে, কিন্তু নদীর গোড়ায় কোথায় বৃষ্টি পড়েছে, ভারী জোর স্রোত। ভাবছি এত স্রোতে মাছ পড়বে না, সারা গা রোদে পুড়ে যাচ্ছে, কিন্তু বুকের বরফ কিছুতেই গলছে না। এমনই সময় সুতোয় টান লাগলো, টেনে তাকে তুলতে পারি না, হাঁপ ধরে গেল। শেষে অনেক কষ্টে তাকে ডাঙায় উঠালাম। ওরকম মাছ তোমরা চোখে দেখোনি বগি দাদা, রুমু দিদি, দেখবেও না কখনো। থামলে কেন নাথু, বলো বলো। আহ, থামলাম সে কথা মনে করেও গায়ে কাটা দিচ্ছে বলে। শোনো মন দিয়ে। মাছটা দুই হাতের কনুয়ে ভর দিয়ে উঁচু হয়ে উঠে আমার দিকে তাকিয়ে রইল। রোদের আলোতে স্পষ্ট দেখলাম তার মাথা ভরা কালচে সবুজ চুল ঘাড়ে গলায় লেপ্টে রয়েছে। ঠোঁট দুটো একটু ফাঁক করে বড় কষ্টে নিঃশ্বাস ফেলছে। মুক্ত শাড়ির মতো দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। কানের কাছে চুলের সঙ্গে বড়শি আটকে গেছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ছোট দুটি কানে দুটি সোনার মাকড়ি পরা। দেখলাম পদ্মফুলের মতো হাত দুটি দিয়ে শক্ত করে ঘাস আঁকড়ে রয়েছে। নীল নীল শিরা দেখা যাচ্ছে। দিঘির মাঝখানকার মতো ঘন সবুজ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুকটা কত যন্ত্রণায় উঠে পড়ছে। কোমরের তলা থেকে মাছের মতো দেখতে, ল্যাজটার কি রঙের বাহার, ময়ূরের পেখমের মতো মেলে রয়েছে। দেখতে দেখতে আমার চোখের সামনে তার সব রং ফিকে হয়ে আসতে লাগলো। নিঃশ্বাসের ওজন যেন এক সমন। দুফোঁটা চোখের জল আমার হাতে এসে পড়ল। অমনি আমার বুকের ভেতরকার বরফ গলে গেল। আমি তাড়াতাড়ি ট্যাগ থেকে আমার ছুরিটা বের করে ছিপের সুতো কেটে দিলাম। ভয় হলো এক্ষুনি বুঝি এলিয়ে পড়বে। কোলে তুলে তাকে মাছ নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। সারা গা আমার ভিজে গেল। তারপর আর মনে নেই। যখন জ্ঞান হলো দেখি ঘরে শুয়ে আছি। জ্বর গায়ে মাছ ধরতে যাওয়ার জন্য বাড়ির লোকেরা রাগারাগি করলো। এখন যাই বগি দাদা, রুমু দিদি, ঝগড়ুর গল্প সব সত্যি নাও হতে পারে। ও জেগে জেগে স্বপ্ন দেখে। যেতে যেতে থেমে বলে, এই আমার এক কানে সোনার মাকড়ি দেখছো? এটিকে পরদিন ওই আম গাছের তলায় পেয়েছিলাম। নাথু গাঁটরি নিয়ে চলে গেল। আজ ঝগড়ু হেসে বলল, জ্বরও হলো গিয়ে স্বপ্নেরই জাত ভাই দেবতার দাদা। স্বপ্ন দেখতে না পারলে আর পারলে কি। উঠি, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কাঠ ফেরে ঘাম ঝরিয়ে শরীরটাকে ঝরঝরে করে ফেলি। কাল সারা রাত ঘুমোয়নি বগি দাদা। চাঁদনি রাতে কুকুররাও ঘুমোয় না। আমার চোখে ঘুম থাকে না। আমার শালার ছেলেটা কিন্তু খুব ঘুমিয়েছে। চাঁদনি রাতে ভুলো তো ঘুমোতো ঝগড়ু। ভুলো? সে তো সুখী কুকুর, সুখীতে ঘুমোতে বাধা নেই। সুখী তো পালিয়ে যায় কেন ঝগড়ু? সুখীরা পালায় না, কে বলেছে দিদি? সুখীরা পালায় ওই সুখের কাছ থেকেই। দুঃখ পায় না বলে দুঃখকে খুঁজে বেড়ায়। বলবো একদিন আমার বাবার বর্মা যাওয়ার কথা। চাঁদনি রাতে দুঃখী কুকুররা সত্যিই ঘুমোয় না। সারা রাত চাঁদের দিকে মুখ তুলে হু হু করে কাঁদে। তাই শুনে রুমুরও কান্না পায়। বগির খাটে উঠে এসে শোয়। ঝগড়ু এসে বলে, শুনবি নাকি আমার বাবার বর্মা যাওয়ার গল্প? হ্যাঁ ঝগড়ু, শুনবো। বুঝলে, আমার ঠাকুরদার তখন খুব ভালো অবস্থা। আমার বাবার কাকা রাজার হালে থাকে। কাজকর্ম বিশেষ করতে হয় না। সারাদিন হরিণ শিকার করে, বাঁশি বাজিয়ে মাছ ধরে ঘরে ফিরে মাংস ভাত খেতে পায়। রাতে বিছানায় নরম তোষক পায়, কম্বল পায়। সোনার আংটিও হলো দুজনার। যার যার শখ ছিল মিটে গেল। তখন তারা সইতে না পেরে একদিন ঘর ছেড়ে পালিয়ে গেল। কেন ঝগড়ু? ভালো ছিল তো, পালালো কেন? শখ মিটে যাওয়া ভালো নয় দিদি, তখন পালানো ছাড়া আর উপায় থাকে না। ঝগড়ু, কি বগি দাদা, তোমার কি মনে হয় ভুলো সব শখ মিটে গেছিল? তা কি করে মিটবে বগি দাদা? কয়েকটা শখ তো মেটেনি জানি। যেমন আমার পায়ের গুলি কেটে নেবার শখ, রেবতী বাবুদের বেড়াল খাবার শখ, তোমার দাদুর ইজি চেয়ারে বসবার শখ। না দাদা, ভুলোর শখ মিটতে দেরি আছে। আচ্ছা, তোমার বাবার কথাই বলো, কোথায় গেল তারা? কাঠের আড়তে লোক নিচ্ছিল। বর্মায় কাঠ কাটতে যেতে হবে।
বাবার কাকা সেইখানে গিয়ে নাম লিখিয়ে সেই রাত্রেই গাড়িতে এক দলের সঙ্গে রওনা হয়ে গেল। গায়ের কেউ জানতে পারল না। ঠাকুমা কেঁদে কেঁদে সারা। তারপর বর্মা গেল বাবার কাকা জাহাজ করে সমুদ্র পার হয়ে। সমুদ্র জানো দাদা? বাহ, সমুদ্র জানি না? পৃথিবী 3 ভাগে তো সমুদ্র, আর শুধু 1 ভাগ ডাঙা। ঝগড়ু তাই শুনে কিছুতেই বিশ্বাস করে না। হ্যাঁ, জীবনে বেশিটাই কেটে গেল, একবারও সমুদ্র দেখলাম না। বললেই হলো 3 ভাগ সমুদ্র। যদি জানতে ওই সমুদ্র পৌঁছাতে আমার বাবা কাকাকে কত কষ্ট করতে হয়েছিল, তাহলে আর ও কথা বলতে না দাদা। রুমু বলল, আচ্ছা দাদা, তুমি থামো না। হ্যাঁ ঝগড়ু, তারপর? তারপর বর্মায় পৌঁছে দেখে সে কি দেশ গো! ছেলেদের ভারী মজা, মেয়েরাই সব কাজ করে দেয়, বাবাদের দেখে দেখে হিংসে হয়। এই না বললে সুখে থেকে আর সইতে পারছিল না ওরা, তবে আবার হিংসে কেন? না, তোমরা বড় বোকা। সুখী লোকেরা হিংসুটে হবে না তো কারা হিংসুটে হবে? দুঃখীরা। দুঃখীরা তো সুখ কি তাই জানে না, তবে আর হিংসে করবে কেন? এখন গল্পটা শোনো তো। বাবাদের পাঠিয়ে দিল একেবারে ঘোর জঙ্গলে, সেগুন গাছের ঘন বনে। সেখানে একটা ছোট্ট ডেরা ছিল, দারুণ বেঘো জঙ্গল। ডেরার চারদিকে ঘিরে 15 হাত উঁচু করে শক্ত কাঠের দেয়াল করা, তার গায়ে একটা মজবুত দরজা। বাঘ নাকি 15 হাত লাফাতে পারে না। ডেরাতে বিশেষ কিছু নেই। ওরা 12টা লোক সারাটা দিন কাঠ কাটে, সূর্য ডোবার আগে ডেবায় ফিরে আসে। একটা বড় ঘর, তাতে 12টা খাটিয়া আর 12টা পিঁড়ে, পাশে রান্নাঘর, ছোট্ট কুয়ো। আর কী বা লাগে? সারা রাত দরজা এঁটে ঘুমিয়ে থাকে সকলে। সকালে কাজে বেরোয়। একদিন কাকার দারুণ জ্বর এলো। জ্বরের হাত থেকে কোথাও নিস্তার নেই দাদা। সবাই কাজে চলে গেল। কাকা একলা কম্বল মুড়ি দিয়ে চুপটি করে পড়ে আছে, পায়ের কাছে দরজা খোলা। এমনই সময় একটা শব্দ শুনে চোখ খুলে দেখে কিনা একটা এই বড় বাঘ বেড়া টেপকে ভেতরে এলো। কাকা তো কাঠ। বাঘটা ঘরে ঢুকে একটু ঘুর ঘুর ছোক ছোক করে বেড়ালো। চারধারে মানুষের গন্ধ, বোধহয় তাই কাকাকে অতটা লক্ষ্য করল না। কিন্তু কাকা স্পষ্ট দেখলেন বাঘ শুকে শুকে পিঁড়েগুলোকে গুনে গেল। তারপর আবার যেমন এসেছিল লাফ দিয়ে বেড়া টপকে চলে গেল। বিকেলে সবাই ফিরলে পর কাকা বাবাকে ডেকে সব কথা বলল, সবাইকে বলো। বাবা বলল, যা, বাঘ কখনো অত উঁচুতে লাফাতে পারে না। আর এলোই যদি, তোকে কিছু বলল না? তুই জ্বরের ঘরে স্বপ্ন দেখে থাকবি। কি করে কাকা? সবাই ঘুমিয়ে পড়লে কাকা দেখল প্রথম রাত্রে বাঘটা এসে একটা লোককে তুলে নিয়ে গেল। খানিক বাদে এসে আরও একটাকে নিয়ে গেল। তখন বাবা সবাইকে বলল, কিন্তু কেউ বেরোতে রাজি হলো না। বলল, বাঘ কখনো মানুষ মুখে করে অতটা লাফাতে পারে? ওরা দুজনে আছে কোথাও এইখানে। শুধু বাবা কাকাকে বলল, চল, কোথায় যাবি? একটু দূরে নদী, তার জলে কাঠ কেটে ভাসিয়ে দেওয়া হয়, সেইখানে নৌকো বাঁধা থাকে। কাকা বলল, ওইখানে চলো, নৌকা করে গায়ে চলে যাই। নদীর ধারে গিয়ে ওরা দা দিয়ে কাঠ ছুলে কয়েকটা বল্লম বানিয়ে নিল। তারপর যেই না নৌকোয় চড়েছে, বাঘ হয়ে এসে হাজির। ততক্ষণে ওরা মাঝ নদীতে। বাবা নৌকোর উপর উঠে দাঁড়িয়ে বাঘের বুক লক্ষ্য করে একটা বল্লম ছুড়ল। দুমকার ছেলের হাত ফসকায় না বগে দাদা, বল্লম গিয়ে বাঘের বুকে বিঁধল। বাঘও অমনি মানুষের মতো চিৎকার করে উঠল, আর বাবা টাল সামলাতে না পেরে জলে পড়ল। কাকা তাকে টেনে নৌকোয় তুলে দাঁড় বেয়ে যত তাড়াতাড়ি পারে সেখান থেকে চলে গেল। নদীর বাঁকে ফিরে চেয়ে দেখেছিল, মনে হলো বুকে বল্লম বিঁধে পড়ে আছে ওটা হয়তো বাঘ নয়, বাঘের ছাল পরা মানুষ। তার মানে ঝগড়ু? কে জানে সত্যি কোথায় শেষ হয়, স্বপ্ন কোথায় শুরু হয়। আর যায়নি ওরা ডেরায় ফিরে, গা থেকে পালিয়ে চলে এলো দেশে। বগি বলল, না ঝগড়ু, তোমার বর্মার গল্প ভালো না। অমনি রুমুও কান্না ধরল। মরে গেল কেন? ও বিশ্রী গল্প, দাদা ভুলো কেন আসছে না? ঝগড়ু বলল, আসবে দিদি, আসবে। সময় হলে সব এসে তোমার হাতের কাছে জড়ো হবে। আজ গুনমুনিকে দেখেছ নাকি? লক লক করে ছাদ ছুঁয়ে ছুঁয়ে কুড়ি ধরেছে গুনমুনির। আর 3টে দিন সবুর করো না। আচ্ছা, যাবি আজ সন্ধ্যাবেলায় ম্যাজিক দেখতে? খেলার মাঠে এত বড় কানাত পড়েছে, চোখের সামনে যা হয় না তাই হচ্ছে। 1000 লোক অবাক হয়ে যাচ্ছে। চোখ মোছো দেখিনি। দিদিমাকে বলো চলো যাই।
বগি কাপড় ছাড়তে ছাড়তে বলল, আসলে কিন্তু ম্যাজিক হয় না, সব চালাকি। দাদু বলেছে সব হাত সাফাইয়ের বুজরুকি। লোকেরা সিধে পয়সা দিয়ে বোকা বুনতে যায়। ঝগড়ু রুমু জুতা ফিতে বেঁধে দিয়ে বলল, ম্যাজিক যে একেবারেই হয় না তা বলো না। এদের কথা আমি জানি না, কিন্তু মাঝে মাঝে এমন ব্যাপার ঘটে তাতে ম্যাজিক হয় না এ কথা বলা চলে না। ওই তো নাথু এসেছে, ওই বলবে ক্ষণ। নাথু, যাবে তুমিও ম্যাজিক দেখতে? আমাদের গল্প বলতে হবে কিন্তু। নাথু খুব ভালো জামা কাপড় পরে গোফ আছড়ে এসেন্স মেখে সেজে গুজে এসেছিল। পায়ে চকচকে পাম্পুস, তার গোড়ালির কাছে তুলো গোজা। নাথু জুতো জোড়া বগির খাটের তলায় লুকিয়ে রেখে ওদের সঙ্গে চলল। ম্যাজিকের গল্প বলো এবার নাথু। নাথু বলল, সে আর এমন কি কথা। বছর 12 আগে একবার হাটের দিনে একটা লোক এসে নানা রকম ম্যাজিক দেখিয়ে 1 পয়সা 2 পয়সা নিচ্ছিল। লোকেরা সব মজা পেয়ে গেল, ওকে ঘিরে তারাও রগড় করতে লাগলো। লোকটাকে একটু বোকা মতন মনে হয়েছিল। ক্ষেত্রী বলে একজন দোকানদার ছিল, ভারী পাজি, আর কেউ পয়সা রোজগার করছে দেখলে তার গা জ্বলে যেত। লোকটা তার কাছে 8 আনার কিসব জিনিস কিনে যেই তাকে একটা আধুলি দিয়েছে, অমনি সেও ঢং করে অন্য হাত দিয়ে চাপা দিয়ে বলেছে, ফুসমন্তর লাগ লাগ লাগ, কই হে, আধুলি দাওনি তো, এ তো একটা পয়সা। লোকটা একটু যেন অবাক হয়ে আবার একটা আধুলি দিয়েছে, অমনি আবার সেটা পয়সা হয়ে গেছে। হাটের লোকেদের হেসে হেসে পেটে ব্যথা ধরে গেল। লোকটা ভারী বোকা বনেছে তো। তখন কে একজন বলল, আরে তুমিও কি কিছু কম চাও নাকি হে? দাও না ওকে ধুলো পড়া করে উড়িয়ে। বলবা মাত্র লোকটা এক মুঠো ধুলো তুলে শূন্যে ছুঁড়ে দিল, আর হাট শুধু সকলের সামনে থেকে ক্ষেত্রে অদৃশ্য হয়ে গেল। তখন এমনই একটা শোরগোল উঠল যে তার মধ্যে কোনো ফাঁকে যে সে লোকটা সরে পড়ল কেউ টের পেল না। ক্ষেত্রীর টিকিটই আর কেউ দেখেনি। ম্যাজিক যে একেবারেই হয় না তা বলো না বগি দাদা। তারপর ক্ষেত্রে কি হলো সে আর আমি কি জানি। যেমনই বেটা পাজি ছিল তার ঠিক সাজাই হলো। ও কি রুমু দিদি, আবার কি হলো? যদি কেউ ভুলোকে ধুলো পড়া করে দেয়? আহা, ভুলু তো আর দুষ্ট নয়, ভুলু তোমাদের ভালো কুকুর। ভুলু যে দাদুর দুধ খেয়ে ফেলেছিল, অনিমেষ বাবুকে কামড়েছিল, দিদিমা জামা ছিঁড়ে দিয়েছিল। বগি বলল, কেউ ভুলোকে ধুলো পড়া করেনি রুমু, ন্যাকামি করো না, একটা রুমালও আনতে পারো না। ম্যাজিক দেখে বাড়ি ফেরবার সময় বগি দেখে রুমু ফ্রকের কোচরে করে কি নিয়ে চলেছে। আহ রুমু, ফ্রক নামাও, আবার পেট দেখা যাচ্ছে। রুমু মাথা নাড়ল। ঝগড়ু বলল, কি আছে দিদি, দাও আমার হাতে, আমি নিয়ে যাই। ও কি, তোমার তো ভারী সাহস হয়েছে দেখছি, অত বড় মাকড়ুসাকে কোলে তুলেছ। বগি ব্যস্ত হয়ে উঠল। ছি রুমু, মাকড়ুসারা বিষাক্ত হয়, কি বলে ধরলে, ভয়ও করলো না, ফেলে দাও ঝগড়ু। রুমু কেঁদে ফেলল। না ঝগড়ু, না, ওর 5টা ঠ্যাং, ওকে ফেলো না। ঝগড়ু একটুক্ষণ কি ভেবে পকেট থেকে নস্যির কৌটো বের করে মাকড়সাটা তার মধ্যে পুরে নিল। রুমু খুশি হয়ে বলল, এতদিন পরে? নাথু বলল, ব্যাপার যেন ঘোরালো বলে মনে হচ্ছে দিদি। ঝগড়ু বলল, ওকে বিরক্ত কোনো নাথু, বলবার হলে বলবে, কারো মনের কথা কে নিতে হয় না। রুমু জিজ্ঞেস করল, নিদুলি মন্ত্রটা কি ঝগড়ু? ঘুমিয়ে পড়বার মন্ত্র দিদি, বদলে যাবার মন্ত্র। ঘুমোলে কি বদলে যায় ঝগড়ু? ওদের কথা শুনে বগি খানিকটা এগিয়ে এলো। তুমি বেশ বদলে যাও রুমু, শোবার সময় খিটখিট করো, কথায় কথায় কাঁদো, আর সকালে ওঠো হাসি মুখে। ঝগড়ু, তুমি তো জানো নিদুলি মন্ত্র? বলেছি না, দুমকায় সবাই জানে নিদুলি মন্ত্র দাদা। দুমকার ঘুম তো আর এখানকার ঘুমের মতো ছিল না। দুমকায় লোকে ঘুমোতো এক চোখ আর এক কান খুলে রেখে, সেও একরকম ঘুম। আবার ঘুমোয় না এমন লোকও তো আছে, তাদের জন্য নিদুলি মন্ত্র হয়েছিল, ঘুম পাড়াবার মন্ত্র। তোমার রাতে ঘুম হয় তো? রুমু বলল, ও ঘুমোয়, আমার কিন্তু ঘুম হয় না। যখনই ঘুম ভেঙে যায় তখনই দেখি জেগে আছি। আরে তাহলে তো তোমার জন্য নিদুলি মন্ত্র দিদি। রুমুর আর পা চলতে চায় না, পা ব্যথা করে। এমন সময় ওরা বাড়ি এসে পৌঁছয়। রাত্রে শুলে পরে ঝগড়ু এসে পা টিপে দেয়। রুমুর কি যে আরাম হয়। ঝগড়ুকে বলে, ঝগড়ু, তুমি কি ওই কালো ছেলেটাকে ভালোবাসো? তা বাসি বই কি দিদি, বউয়ের ভাইয়ের ছেলে, ভালো না বেশি কি আর আমার উপায় আছে? আচ্ছা ঝগড়ু,
ওকে না দেখলে তোমার কষ্ট হবে। কষ্টকে ভয় করলে তো আর ভালোবাসা যায় না দিদি। ওর বাবা মা এসে ওকে নিয়ে গেলে আর দেখতে পাবো না। ভুলোকে দেখতে পাচ্ছ না বলে তোমার কষ্ট হচ্ছে দিদি। তবে কি ভুলোকে ভালো না বাসলে ভালো হতো? রুমু হঠাৎ একগাল হেসে বলল, ভুলো তো আবার আসবে। তুমি একটা সোনার উপর মাদুলি খুঁজে পাও না ঝগড়ু? কি হবে দিদি? বাহ, তুমি না বললে নেদুলি মন্ত্র দিয়ে যে কুকুররা শিয়ালরা হলদে পাখি খেয়ে মানুষ হয়ে যায় তাদের আবার জানোয়ার করে দেওয়া যায়। কিন্তু সে ভারী শক্ত, 5 ঠ্যাং মাকড়সা চাই, সোনার উপর মাদুলি চাই। বলনি তুমি? বগি অন্য খাট থেকে মাথা তুলে বলল, বলনি তুমি? তবে কি ফের বাজে বকছিলে? গাঁজাখুরে কথা বলছিলে ঝগড়ু? না না বগি দাদা, বিশ্বাস করো, আমি যেমন করে পারি সোনার উপর মাদুলি এনে দেব, কিন্তু কাকে জানোয়ার বানাতে হবে তা বললে না। রুমু বগি উঠে বসল। বলো দাদা, তুমি বলো। ঝগড়ু, ভুলো যেদিন পালিয়ে গিয়ে রাত করে ফিরেছিল সেদিন ও কথা থেকে হলদে পাখি খেয়ে এসেছিল। ওর ঠোঁটের কোনায় হলদে পালক গোজা ছিল। সে কি বগি দাদা? হ্যাঁ ঝগড়ু, হ্যাঁ। পরদিন সকালে দেখি ভুলো নেই, কিন্তু তোমার ঘরে একটা কালো ছেলে। তার চোখ পাটকিলে রঙের আর কানের ওপর দিকটা খোঁচা মতো। তুমি মুখ ঢাকছো কেন ঝগড়ু? বেজায় আশ্চর্য লাগছে কিনা, কিন্তু ও যে আমার শালার ছেলে। রুমু ব্যস্ত হয়ে উঠল। না ঝগড়ু, ওই ভুলো। সোনার উপর মাদুলিটা জোগাড় করো, অমনি দেখবে ও ভুলো। আচ্ছা ঝগড়ু, তোমার বউ কিছু বলবে না তো? আরে, বউকে কিছু বলে কাজ নেই। তবে নাথুর সাহায্য দরকার হবে। 1 আধ দিন অপেক্ষা করতে পারবে তোমরা? আমাদের গায়ের লক্ষণীয়া ময়ূর মেয়ের জন্য 40 বছর অপেক্ষা করেছিল, আর তোমরা 1 আধ দিন অপেক্ষা করতে পারবে তো? পারবো ঝগড়ু, পারবো। ময়ূর মেয়ের কথা বলো। বুঝলে বগি দাদা, লক্ষণীয়া তোমাদের মতো ছিল। কষ্ট পাবার ভয়ে কাউকে ভালোবাসত না, কোনো মানুষকে না, কোনো জিনিসকে না। মানুষ চলে যায়, ভুলে যায়, মরে যায়, আর জিনিস ভেঙে যায়, চুরি যায়, হারিয়ে যায়, মরচি ধরে, পোকায় খায়। কি হবে ভালোবেসে? মেলা টাকা পয়সা ছিল লকনিয়ার। দিব্যি খেত, দিত, ফুর্তি করত। একদিন চাঁদনি রাতে লকনিয়া পাশের গা থেকে বিয়ের নেমন্তন্ন খেয়ে ফিরছে, দেখে মহুয়া গাছতলায় ময়ূর নাচছে। যা, শুধু মেঘলা দিনে ময়ূর নাচে? না বগি দাদা, চাঁদের আলোতেও ময়ূর নাচে। লকনিয়া তাই দেখে থমকে দাঁড়ালো। ময়ূরটা নেচে নেচে একেবারে ওর সামনে এসে দাঁড়ালো। কি জানি কেন লকনিয়ার তাকে ভালো লাগলো। যেই ভালো লাগলো, চোখের সামনে ময়ূরটা একটি সুন্দর মেয়ে হয়ে গেল। ময়ূরের পেখমের মতো ঝলমলে রূপ। চেয়ে চেয়ে আর লকনিয়ার মন ভরে না। হাত বাড়িয়ে যেই না তাকে ধরতে গেল, অমনি বাতাসের মতো মিষ্টি সুরে বলল, অত সহজে পাওয়া যায় না লকনিয়া, অপেক্ষা করতে হয়, বলেই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সবাই বলল লকনিয়া বিয়েবাড়িতে নেশা করেছিল, কি দেখতে কি দেখেছে। কিন্তু লকনিয়া ময়ূর মেয়ের জন্য 40 বছর অপেক্ষা করেছিল। থামলে কেন ঝগড়ু? তারপর সে এসেছিল? তার আসবে না। ততদিনে লকনিয়া বুড়ো হয়ে গিয়েছিল, চোখে ভালো দেখতে পেত না, কিন্তু তবু ময়ূর মেয়ের রূপটি ঠিক চিনতে পেরেছিল। মরার আগে চোখ জল জল করে উঠেছিল, মুখখানি হাসিতে ভরে গেছিল। এটাও বিশ্রী গল্প দিদি। রুমু বলল, না ঝগড়ু, খুব ভালো গল্প। বগি বলল, তাই বলে সত্যি করে ময়ূর কখনো মানুষ হয় না? ঝগড়ু একটু হেসে উঠে গেল। চারদিকে শব্দ যেন ক্রমে দূরে সরে যেতে লাগলো। টেবিলের উপর ঘড়ির টিকটিক কখনো এত জোরে মনে হয় না যে কেন ঝালপালা হয়ে যায়। আবার তারপরে এত দূরে সরে যায় যে প্রায় শোনা যায় না। চারদিক চুপ হয়ে যায়, এত চুপচাপ যে কানের তালা লেগে যায়। ঘুমে বগির চোখ জড়িয়ে আসছে। মনে পড়ল সেজো মামা বলেছে কানের মধ্যে বো বো আওয়াজ হলো নিজের রক্ত চলাচলের শব্দ। ঠিক তারপরেই যেন সকাল হয়ে গেল। দিদিমা দরজা খুলে জানলা পর্দা সরিয়ে বললেন, কত ঘুমোবি তোরা, ওর শিগগির। চেয়ে দেখ তোদের আস্তা করে শিম গাছে কি সুন্দর ফুল ধরেছে। এক লাফে রুমু বগি রান্নাঘরের সামনে। একটা দুটো ফুল নয়, ছড়া ছড়া ফুল, ফিকে নীল, গাঢ় নীল, বেগুনি, গোলাপি। আশ্চর্য তাদের রং, প্রজাপতির মতো গরম, মিহি একটা সুগন্ধ। ঝগড়ু এলো একটু বাদে, কুয়ো থেকে জল তোলা হলে। নাথু এসেছিল কাপড়ে গাঁটরি মাথায় করে। গুনমুনি ফুল ধরেছে। একটা বিড়ি খাইয়ে দাও ঝগড়ু, আজ বড় ভালো দিন। নাথুকে নিয়ে ঝগড়ু কুয়োতলায় গেলে পর ঝগড়ুর বউ এলো কালো ছেলেটাকে কোলে করে গুনমণিকে দেখতে।
ছেলেটার গায়ে লাল ফতুয়া। কি রূপ গো দিদি, বাড়িখানি আলো হয়ে গেছে। ততক্ষণে রোদ উঠে গেছে। বউ ছেলেটার গায়ে ফতুয়া ছাড়িয়ে দিল। তার গলায় একটা সোনার উপর মাদুলি বাঁধা। কি দেখছো দিদি? দাদা কাল রাতে পাঠিয়েছে দুমকা থেকে জ্বর বন্ধ হবার জন্য। তুমি যে বলেছিলে সোনার উপর কেনবার পয়সা নেই। কি জানি দিদি, পাঠিয়েছো তো দেখছি। সেদিন বিকেল বেলায় ভুলো ফিরে এলো, নোংরা ধুলো মাখা গলায় একটা নারকোলের দড়ি বাঁধা। হাঁপাতে হাঁপাতে জিভ বোলাতে ছোলাতে লাগলো। রুমু বগিকে দূর থেকে দেখেই ভুলো দৌড়াতে লাগলো। কাছে এসে লাফিয়ে ঝাঁপিয়ে নোংরা পা দিয়ে ওদের জামা কাপড় ময়লা করে দিয়ে ওদের মুখ চেটে চেটে একাকার করলো। দিদিমা এসে বললেন, স্নান নান করিয়ে ছুসনে ছুসনে বলছি। দাদু বললেন, দেখেছো ব্যাটার কাণ্ড, কে রেঁধে দিয়েছিল নিশ্চয়ই। এমন সময় ঝগড়ু এসে দাঁড়ালো। ভুলোকে ফেলে রুমু ঝগড়ু গলা ঝুলিয়ে ধরল, আর ভুলো সেই সুযোগে দিল ঝগড়ুর পায়ের গুলিয়ে দাঁত বসিয়ে। পেজমি একটুও কমেনি। অনেক পরে রাতে ভুলোকে ঘরে নিয়ে শুয়ে বগি বলল, রুমু, কি দাদা, ঝগড়ুর ঘরে কালো ছেলেটা নেই। বউ বলল, ওর বাবা মা ওকে নিয়ে দুমকায় চলে গেছে। সত্যি দাদা, সত্যি? নেই তো দেখলাম। ওই তবে ভুলো না দাদা, সত্যি তবে ওই ভুলো। কি জানি রুমু, ঝগড়ু বলে সত্যি যে কোথায় শেষ হয়, স্বপ্ন যে কোথায় শুরু হয় বলা মুশকিল। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা হলদে পাখির পালক। আজ ছিল শেষ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তীতে কোনো গল্প নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।